হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে জানালেন আইজিপি। নৌ পুলিশের প্রধান সহ 5 অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর। বিমানের মধ্যপ্রাচ্যে 4 রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস পরীক্ষা বন্ধ। চলতি বছর 4,653টি স্থানীয় সরকারে ভোট করবে ইসি। রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 3 জনের। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করার বিরোধিতা চীনের। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো উইকেটের প্রত্যাশা সিমন্সের। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইনকলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল আলমগীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া এই 2 আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতায় অচিরেই দেশে আনা হবে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে আইজিপি আরও ঘোষণা করেন যে সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে শীঘ্রই বাংলাদেশের সাঁড়াশি অভিযান শুরু হবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন। আইজিপি স্পষ্ট করেছেন যে পুলিশ বাহিনীতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি সহ্য করা হবে না এবং সৎ কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে। এছাড়া দ্রুত বিচার নিশ্চিতে প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর সরকারি পরিকল্পনার কথা তিনি জানান। বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ এবং জঙ্গিবাদ দমনে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেছেন। বাংলাদেশ পুলিশের নৌ পুলিশ প্রধান কুসুম দেওয়ান সহ 5 জন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক 5টি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। অবসরে পাঠানো বাকি 4 কর্মকর্তা হলেন আবু হাসান মোহাম্মদ তারিক, মোহাম্মদ আবুল আলিম মাহমুদ, মোহাম্মদ মাসুদুর রহমান ও মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের এই অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বর্তমানে আবু হাসান মোহাম্মদ তারিক ও মোহাম্মদ আবুল আলিম মাহমুদ ওএসডি হিসেবে এবং মাসুদুর রহমান ও তৌফিক মাহবুব যথাক্রমে পুলিশ অধিদপ্তর ও সারদাতে কর্মরত ছিলেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে তারা বিধি অনুযায়ী সব অবসরকালীন সুবিধা পাবেন। কুসুম দেওয়ান 2024 সালে অক্টোবর থেকে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশের শীর্ষ পর্যায়ে এই বড় রদবদল নিয়ে প্রশাসনিক মহলে বেশ আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম এই 4টি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিমানের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে এই রুটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত 10 মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দুবাই ও আবুধাবির ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে উদ্ভূত বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে নিয়মিত ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় পুনরায় ক্লাস পরীক্ষা শুরু হবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে চলমান বড় পরীক্ষাগুলো স্থগিত হবে কিনা সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারের নেওয়া কৃচ্ছ সাধন নীতির অংশ হিসেবে এর আগেই দেশের সব সাধারণ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।
মেডিকেল কলেজগুলোতে গত রোববার পর্যন্ত শিক্ষা কার্যক্রম চললেও নতুন নির্দেশনায় এখন থেকে তাও বন্ধ থাকবে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য জাতীয় পর্যায়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। শিক্ষা ও স্বাস্থ্য খাতের এই সমন্বিত সিদ্ধান্ত বিদ্যুৎ ঘাটতি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। চলতি 2026 সালে দেশের মোট 4,653টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে দেশের 4,581টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছরই 3,755টিতে ভোট হওয়ার কথা রয়েছে। এছাড়া ইতোমধ্যে ভেঙে দেওয়া 330টি পৌরসভা, 495টি উপজেলা, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় আছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, ঈদের পর থেকে এসব নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শুরু করা হবে। তবে ভোট গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের উপর, কারণ স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা পেলেই কমিশন তারিখ ঘোষণা করবে। বর্তমানে ঢাকার 2 সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য চিঠি পেয়েছে ইসি। নির্বাচনগুলো দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তা সংসদের প্রথম অধিবেশনের সিদ্ধান্তের উপর ভিত্তি করে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর 3 খুঁটার মোড়ে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে চালক সহ 3 জন নিহত হয়েছেন। সোমবার সকাল 7টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিধান মিস্ত্রি, রোকেনা বেগম এবং সিএনজি চালক শরীফ হোসেন। তারা সবাই নাটোরের লালপুর থেকে বাঘার দিকে আসছিলেন। বাঘা থানার ওসি সিরাজুল হক জানান, পথে একটি খালি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় শাহজাহান আলী ও সীমা বেগম নামে আরও 2 জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহন 2টি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এবার আন্তর্জাতিক। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার হুমকির কড়া সমালোচনা করে তার পাশে দাঁড়িয়েছে চীন। সোমবার বেইজিং জানিয়েছে, নতুন নেতা নির্বাচন ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা হত্যার প্রচেষ্টা অগ্রহণযোগ্য। গত 10 দিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনি স্থলাভিষিক্ত হন। এই নিয়োগের পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাতস হুমকি দেন যে নতুন নেতা যেখানেই লুকিয়ে থাকুন তাকে নির্মূল করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা ক্ষমতায় টিকতে পারবেন না। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবার সম্মান জানানো উচিত। বর্তমানে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা অব্যাহত রেখেছে এবং ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। চীন স্পষ্টভাবে জানিয়েছে, কোনো যুক্তিতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো সমর্থনযোগ্য নয়। এই পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান তেহরানের জন্য বড় কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে। এবার খেলার খবর। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল, যেখানে আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সিরিজ শুরুর আগে আজ সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে পিচ ও প্রস্তুতি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি জানান, মিরপুরের বর্তমান উইকেট আগের চেয়ে অনেক উন্নত এবং বিপিএল এর শেষাংশের মতো ভালো উইকেটে ক্রিকেটাররা নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন। সিমন্সের মতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজে জয়ী মানসিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। বিশেষ করে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই মিডল ওভার বা মাঝের ওভারগুলোতে আরও উন্নতি করার উপর জোর দিয়েছেন তিনি। সিমন্স মনে করেন, মাঝের ওভারগুলোতে উইকেট শিকার এবং ব্যাটিংয়ে রান তোলার গতি বাড়ানো গেলে পাকিস্তান সিরিজে ভালো ফল সম্ভব। ঘরোয়া ম্যাচের প্রস্তুতির ধারা আন্তর্জাতিক ম্যাচেও বজায় রাখতে চায় বাংলাদেশি দল। কন্ডিশন ও উইকেটের উন্নতি নিয়ে কোচের এই ইতিবাচক মন্তব্য দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেটাররা যাতে নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারেন সেই পরিকল্পনা নিয়েই বুধবার মাঠে নামছে চন্ডিকা হাথুরু সিংহের উত্তরসূরি সিমন্সের শিষ্যরা। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।